আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 27শে আগস্ট আমাদের বাংলা তারিখ হিসেবে 22 ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি, যিনি বিদ্রোহী কবি হিসেবে, মানুষের কবি, মানবতার কবি হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন, সেই মহৎ কবির 45তম মৃত্যুবার্ষিকী। আমরা আজকের এই পর্বের বিষয়বস্তু করেছি নজরুল স্মরণ। তো আশা করি আমার সাথে আপনারা আজকের পর্বটি উপভোগ করবেন। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আনোয়ার সাঈদ। তিনি একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক। আমার সাথে আরো আছেন বাংলাদেশ স্মৃতি অঙ্গনের, এটি হচ্ছে শাস্ত্রীয় নজরুল সঙ্গীতের উপর একটি সংগঠন, অন্যতম সদস্য শিল্পী ধীমান নন্দী। আমি মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে মার্চ ফরওয়ার্ডের আয়োজনে আমাদের আজকের দুইজন সম্মানিত অতিথি ডক্টর আনোয়ার সাঈদ স্যার এবং ধীমান নন্দীকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা আজকের প্রোগ্রাম শুনবেন, আমাদের সাথে নজরুল স্মরণের প্রোগ্রামের সাথে থাকবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের টাইম লাইনে এই অনুষ্ঠান শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদেরকে ট্যাগ করতে পারেন, নাম মেনশন করতে পারেন শোনার জন্য। এবং আপনারা যদি নজরুল বিষয়ক কোনো বিষয়ে জানতে চান ডক্টর আনোয়ার সাঈদ স্যারের কাছ থেকে, আপনারা কমেন্টে সেটা জানাবেন। আমরা সময় সুযোগ হলে সেটার উত্তর জানার চেষ্টা করব সম্মানিত আলোচকের কাছ থেকে। এবং নজরুল সঙ্গীতের কোনো প্রিয় গান, আপনার পছন্দের গান যদি শুনতে চান, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের আজকের শিল্পী ধীমান নন্দী চেষ্টা করবেন সেখান থেকে আপনাদেরকে গান শোনানোর জন্য। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নজরুল স্মরণের প্রোগ্রামে। আমি আমাদের সম্মানিত অতিথিদের কাছে যাচ্ছি। ডক্টর আনোয়ার সাঈদ স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, তো কিন্তু একটু ইকো হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, ইকোটা স্যার আমি দেখছি আমার দিক থেকে কেন হচ্ছে, আমি চেক করে দেখছি স্যার। আর স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। এই মহামারীর মধ্যে এখনো সুস্থ আছি, করোনা মুক্ত আছি এবং প্রত্যাশা করছি যে আপনারাও ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। ধীমান নন্দী ভালো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি ডক্টর আনোয়ার সাঈদ স্যারের কাছে একেবারে প্রথমেই নজরুলের ওই স্মরণে প্রোগ্রামের প্রথমেই জানতে চাই, আমরা জানি নজরুল এবং বাংলাদেশ দুটি অবিচ্ছেদ্য অংশ। যদিও নজরুলের জন্মস্থান হচ্ছে ভৌগোলিকভাবে ভারতে, কিন্তু 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি নিজে নজরুলের একজন ভক্ত ছিলেন, তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং যথার্থই তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে আমাদের নজরুলকে পুরোপুরি আমাদের করে নিয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যে। বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি, নজরুলকে বলা হয় সাহিত্যের রাজনীতিক। বাংলাদেশ এই ভূখণ্ডের নামকরণের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের একটা ভূমিকা আছে। যদিও বাংলাদেশ জন্মের অনেক বছর আগেই তিনি তার প্রতিভা হারিয়েছিলেন, স্মৃতিশক্তি হারিয়েছিলেন। আবার বাংলাদেশের যেটি জাতীয় স্লোগান জয় বাংলা, যে স্লোগান মুক্তিযুদ্ধ 1971 সালে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল, তাদের মধ্যে স্পিরিট সঞ্চার করেছিল, সেই জয় বাংলা স্লোগানটিও নজরুল নিজেই দিয়েছেন। সেই বিষয়ে আপনি যদি কিছু বলতেন প্লিজ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, মার্চ ফরওয়ার্ডের নজরুল স্মরণ অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন, আজকের সঞ্চালক ওবায়দুল্লাহ চৌধুরী এবং সঙ্গীত শিল্পী ধীমান এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।
এবং আজ বাংলা সাহিত্যের দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে 12ই ভাদ্র তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমি প্রথমেই কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার পক্ষ থেকে এবং নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ এবং নজরুল দুটি অভিন্ন সত্তা। আমরা জানি যে নজরুলের জন্ম অবিভক্ত বাংলায় চুরুলিয়া গ্রামে একটি অজপাড়া গায়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দের 24 মে। কিন্তু তিনি অন্তিম শয়নে শায়িত হয়েছেন পূর্ব বাংলার এই শ্যামল মৃত্তিকায় ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন স্থানে তাকে সমাহিত করা হয়েছে। অভিন্ন সত্তা। আমি মনে করি যে বাঙালি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এই তিনটি সত্তা এক এবং অভিন্ন বলা যায় এক অর্থে। কারণ নজরুল যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ নামের সঙ্গে নজরুল কিভাবে যুক্ত হয়েছেন, নজরুল তিনি অন্তিম তার জীবদ্দশায় একটি প্রবন্ধ লিখেছিলেন, সেটির নাম হচ্ছে বাঙালির বাংলা। সেখানে তিনি একটি কথা বলেছিলেন যে বাংলা জয় হোক, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। এই যে জয়ের কথাটা বলছেন, আমরা যে জানি যে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে জয় বাংলা স্লোগানটি ওতপ্রোতভাবে জড়িত। এই জয় বাংলা স্লোগান বা বাংলার জয় এগুলো কিন্তু বঙ্গবন্ধু নিশ্চয়ই সচেতনভাবে নজরুলের কাছ থেকেই আহরণ করেছিলেন। এবং আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে নজরুলের যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্কটি একেবারেই আদর্শগতভাবে মিল আছে। কারণ বাংলাদেশ রাষ্ট্রটি তৈরি হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যে রাষ্ট্রের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন। এই যে বাঙালির বাংলা, বাঙালির বাংলা, বাঙালি জাতি দীর্ঘদিন পরাধীনতার শিকলে, পরাধীনতার মানে শোষণে এবং শাসনের তারা শৃঙ্খলিত ছিল। এবং নজরুল এই জায়গা থেকে তিনি স্বপ্ন দেখেছিলেন ব্রিটিশ ভারতে যে বাংলাকে মুক্ত করার। এবং তিনি বলেছিলেন যে বাঙালির ক্ষাত্র শক্তি আছে কিন্তু প্রেম শক্তি আছে, কিন্তু তার কর্মশক্তি নাই, অর্থাৎ বাঙালি সৈনিক হতে পারেনি। সেটি কিন্তু আমরা দেখেছি যে 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি কিন্তু তার সেই যে বীর ধর্ম সেটি কিন্তু তারা পালন করেছে এবং এক মহান নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। এবং যার ফলে আমরা পাকিস্তানি শাসক শোষকের হাত থেকে মুক্তি লাভ করে স্বাধীন সার্বভৌম বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। এবং এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে নজরুলের একটি বিরাট অবদান আছে, নজরুলের সাহিত্যের একটি বিরাট ভূমিকা আছে। আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হয়ে কিন্তু ছিল নজরুলের গান, কবিতা এবং তার সাহিত্য। দুজনের মধ্যে এই যে বঙ্গবন্ধুর প্রসঙ্গটা অবধারিত ভাবেই এসে পড়ছে এই জন্য যে বঙ্গবন্ধু এই নজরুলকে স্বাধীন বাংলাদেশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তিনি 1972 সালের 24শে মে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। এবং এটি কিন্তু বঙ্গবন্ধুর একটি লালিত স্বপ্নের একটা বাস্তবায়ন। কারণ বঙ্গবন্ধুর সঙ্গে নজরুলের একটি দীর্ঘ সম্পর্ক ছিল। কিরকম সেটি হচ্ছে আদর্শগত। কারণ তাদের উভয়ের মধ্যে বয়সের একটা বিরাট ব্যবধান ছিল, নজরুলের সঙ্গে 21 বছরের বয়সের ব্যবধান, কিন্তু আদর্শগতভাবে নৈকট্য ছিল। উভয়ই কিন্তু শাসন এবং শোষণের বিরুদ্ধে লড়েছেন।
নজরুল লড়েছেন ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে, বঙ্গবন্ধু লড়েছেন পাকিস্তানি শাসক ও শোষকের বিরুদ্ধে। এবং এই যে আদর্শগত জায়গায় অসাম্য, বৈষম্য, নিপীড়ন, সাম্রাজ্যবাদ বিরোধিতা, শোষণের বিরুদ্ধে সোচ্চার, এই জায়গায় দুজনকে এক জায়গায় নিয়ে এসছে। এবং বঙ্গবন্ধুর সঙ্গে নজরুলের সাক্ষাৎ হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে, কিন্তু বঙ্গবন্ধু উল্লেখ করেছেন যে 1941 সালে ফরিদপুরে যখন জেলা ছাত্রলীগের একটি কনফারেন্স হয়েছিল, সেখানে নজরুল আমন্ত্রিত অতিথি রূপে এসেছিলেন, সেখানে গান শুনেছেন, তারপরে তার কবিতা আবৃত্তি শুনেছেন। এই স্মৃতি বঙ্গবন্ধুর মনে ছিল। পাকিস্তান আমলে যখন বঙ্গবন্ধু মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি বাকরুদ্ধ যে কাজী নজরুল ইসলাম কলকাতায় অবস্থান করছিলেন, তাকে তিনি দেখতে গিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যে আজীবন যে স্বপ্ন লালন করেছিলেন বাংলাদেশ স্বাধীন করার, একটি স্বাধীন রাষ্ট্র, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করার, সেই বাঙালির সেই স্বপ্নকে সার্থক করার ক্ষেত্রে আমরা যদি এইভাবে বলি যে নজরুল যে স্বপ্ন দেখেছিলেন সেটির বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু। সুতরাং বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্কটি খুবই নিবিড়। এবং নজরুল চুরুলিয়াতে জন্মগ্রহণ করলেও এই পূর্ব বাংলায় কিন্তু নজরুল প্রথম এসেছিলেন আমরা জানি 30 সালে, মাত্র 15 বছর বয়সে তিনি এখানে এসেছিলেন, সেই কাজী সিমলা গ্রাম এবং সেই দরিরামপুর স্কুলে তিনি পড়েছেন। তারপরে বছর খানেক পরে তিনি আবার সেই চুরুলিয়াতে চলে যান, ফিরে গেলেন। কিন্তু নজরুল নিজেও কি ভেবেছিলেন যে একদিন তিনি এই বাংলাদেশেই চির স্থায়ী ভাবে চলে আসবেন, তার কবর এখানেই হবে? সেটি নিশ্চয়ই হয়তো তিনি ভাবেনি। কিন্তু বাংলাদেশেই কিন্তু তিনি তার প্রেয়সীকে খুঁজে পেয়েছেন, বাংলাদেশে তিনি তার স্ত্রীকে খুঁজে পেয়েছেন, তার ভাইকে খুঁজে পেয়েছেন। অসংখ্যবার বাংলাদেশে তিনি এসেছেন। এবং নজরুল সুস্থ অবস্থায় কিন্তু ঢাকায় একাধিকবার এসেছেন, কমপক্ষে 6 থেকে 7 বার এসেছেন তিনি। সারা বাংলাদেশ দেশে অসংখ্য জায়গায় তিনি ভ্রমণ করেছেন, এবং সেই স্মৃতিগুলো কিন্তু নজরুল তার প্রবন্ধে, কবিতায় স্মৃতিচারণ করেছেন। কাজে আমরা বলতে পারি যে বাঙালির যে জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনন্য, পরোক্ষভাবে হলেও। এবং স্বাধীন বাংলার যে স্লোগান, জয় বাংলা স্লোগানটি, সেটিও কিন্তু নজরুল এর কাছ থেকেই আমরা পেয়েছি। এবং এই জয় বাংলা স্লোগানটি নজরুল ব্যবহার করেছিলেন কিন্তু মাদারীপুরের যে পূর্ণচন্দ্র, তার স্মরণে একটি কবিতা যেটি তিনি লিখেছিলেন, সেই কবিতাতেই কিন্তু জয় বাংলা স্লোগানটি ধ্বনিত হয়েছিল। এবং সেখানে তিনি রচনা করেছিলেন মাদারীপুরের শান্তি সেনাবাহিনী প্রধান পূর্ণচন্দ্র দাসের কারামুক্তি উপলক্ষে রচনা করেছিলেন পূর্ণ অভিনন্দন কবিতা। সেখানে কিন্তু আমরা এই প্রথম জয় বাংলা শব্দটি পাই। জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আশা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন, স্বাগত ফরিদপুরের ফরিদ, মাদারীপুরের মর্দবীর, বাংলা মায়ের বুকের মানিক, মিলন পদ্মা ভাগীরথী। যদিও এটি একটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমার কাছে মনে হয় যে এটির একটি তাৎপর্য আছে। বঙ্গবন্ধু সচেতন ভাবেই এই জয় বাংলা শব্দটি যে তিনি নজরুলের কাছ থেকে হয়তোবা পেয়ে থাকবেন, এবং এই জয় বাংলা শব্দটি আমাদের স্বাধীনতার মূল মন্ত্র হিসেবে পরিগণিত হয়েছে এবং এখনো হচ্ছে। যদি কেউ জয় বাংলা শব্দটিকে অস্বীকার করে, তাহলে বাংলাদেশের মূল ভিত্তিকেই অস্বীকার করা হয়। কাজেই বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং নজরুলের যে সম্পর্ক, সেটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। স্যার ইতোমধ্যে উল্লেখ করেছেন বাংলাদেশের সাথে, এই ভূখণ্ডের সাথে নজরুলের সম্পর্ক, জাতির পিতার সাথে তার যে সান্নিধ্য এবং তাকে বাংলাদেশে নিয়ে আসা, জাতীয় কবির মর্যাদা দেওয়া। আমরা জাতীয় কবি স্যার কেন বলা হয়? আমরা বিভিন্ন দেশে দেখি যে জাতীয় কবি একটা কনসেপ্ট আছে, বাংলাদেশেও আছে। নজরুল কিভাবে বাংলাদেশের জাতীয় কবি? আপনি যদি কেন নজরুল বাংলাদেশের জাতীয় কবি, আমি খুব সহজভাবেই যদি বলতে পারি যে জাতির আশা আকাঙ্ক্ষাকে যদি ধারণ করতে পারে কোনো কবি, তাকে যদি রূপদান করতে পারে, তাকে যদি বাস্তবায়ন করতে পারে, সেই অর্থে তাকে আমরা জাতীয় কবি বলতে পারি। জাতির আশা আকাঙ্ক্ষাকে তিনি তার সাহিত্যে যদি ধারণ করেন। কিন্তু এখানে দুটো জিনিস, একটি হচ্ছে যে আমরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে স্বাধীন বাংলাদেশের নজরুলকে নিয়ে আসার পরে যখন তাকে জাতীয় কবি বলছি,
তারও আগে থেকেই কিন্তু নজরুলকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। আমরা জানি যে নজরুলের বয়স যখন 30 বছর, 1929 সালেই সেই অবিভক্ত বাংলাদেশে কলকাতার রয়্যাল অ্যালবার্ট হলে জাতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সভাপতিত্বে সেখানে নজরুলকে জাতীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তো কাজেই আমরা কিন্তু সেই অর্থে তখন এক ধরনের জাতীয় ভাবে তাকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাকে কিন্তু জাতীয়ভাবেই তাকে কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং আশ্চর্যের বিষয়, নজরুল 30 বছর বয়সে এই সংবর্ধনা লাভ করেছিলেন, রবীন্দ্রনাথ 50 বছর বয়সে এই সংবর্ধনা লাভ করেছিলেন। দুজনই বাঙালির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট। তখন ছিল পরাধীন বাংলা, বাঙালি বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলে তখন আবদ্ধ ছিল। কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যখন বঙ্গবন্ধু নজরুলকে নিয়ে আসলেন, তখন যখন নজরুলকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলো, সেটি কিন্তু একটি ভিন্ন তাৎপর্যে উদ্ভাসিত হয়ে উঠলো। অর্থাৎ নজরুল যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, নজরুল যে বাঙালির যে মুক্তি, শোষণ মুক্তির স্বপ্ন দেখেছেন, স্বাধীন জাতি রাষ্ট্রের কথা বলেছেন, সেটি খণ্ডিত অর্থে হলেও সেই স্বপ্নের বাস্তবায়নটা কিন্তু স্বাধীন বাংলাদেশে হয়েছে। নজরুলের সাহিত্যের মধ্যে আমরা কি পাই? সেই অসাম্যের বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই, সাম্যবাদের কথা বলছি, অধিকারের কথা বলছি। আমাদের স্বাধীন রাষ্ট্রে কিন্তু বঙ্গবন্ধু তার স্বাধীন রাষ্ট্রে এগুলোকেই ধারণ করেছেন। ধর্মনিরপেক্ষতা, সাম্য, সমাজতন্ত্র, এগুলো কিন্তু নজরুলের সাহিত্যের মধ্যেও আছে। কাজেই এখানে যখন নজরুলকে আমরা মনে করি যে যথার্থই নজরুল জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত হওয়ার মতো কবি, সেই অর্থেই নজরুলকে আমরা জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেছি। বঙ্গবন্ধু যথার্থই এই কাজটি করেছেন এবং তিনি তার ঐকান্তিক আগ্রহ এবং ইচ্ছাই কিন্তু নজরুলকে নিয়ে আসা হয়েছিল। এবং অনেক বাধা ছিল, পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দল এবং অনেক সাহিত্যিকরা তারা চেষ্টা করেছিল যে নজরুলকে যাতে নিয়ে আসা না হয়, কিন্তু এখানে এসে তাকে যথার্থভাবেই তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এবং দুর্ভাগ্য যে আমরা হয়তো শেষ দিকে হয়তো নজরুলকে সেই অর্থে নজরুল জাতীয় কবি, এটি জাতীয় কবি একটি নজরুল নিজেই বলছেন যে আমি দেশ এবং কালকে ছাড়িয়ে উঠতে পেরেছি। আমি একটা বিশেষ কাল, বিশেষ সমাজে, বিশেষ জাতিতে যদি জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমি দেশ কালের ঊর্ধ্বে উঠেছি। আসলে কবি কিন্তু দেশ হয় না, কবির কিন্তু ধর্ম হয় না, কবির কিন্তু জাত হয় না, কবি সকলের ঊর্ধ্বে ওঠে। সেই অর্থে কিন্তু সার্বভৌম একটা কবি তিনি, কিন্তু জাতীয় হিসেবে হচ্ছে জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করছে, সেই অর্থে নজরুল জাতীয় কবি। আজকে যেমনটি স্যার আমাদের সমকালে কবি কাজী নজরুল ইসলামের নামে যে ত্রিশালে যে বিশ্ববিদ্যালয়, সেখানকার প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনার কলিগ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, মহিতুল আলম স্যার, একটা লেখা আসছে, সেখানে উনি বলেছেন, তবে যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশ যখন হয়ে গেল আর নজরুল যখন হয়ে গেলেন আমাদের জাতীয় কবি, নজরুল না জানলেও আমরা ইতিহাসের সাক্ষী হিসেবে বলতে পারছি, এর চেয়ে ভালো যুগলবন্দি আর হতে পারে না। অতীব জনবহুল দেশ বাংলাদেশ, আর অতীব অর্থনৈতিক অস্থিরতার দেশ বাংলাদেশ। সেখানে নজরুল কথিত অসাম্প্রদায়িক কিন্তু সমন্বয়বাদী মানবতা প্রতিষ্ঠা করা কত যে দুরূহ, সেটি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এসেও ভালোভাবে টের পাচ্ছি। নজরুল এক্ষেত্রে দুটি অসাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা, এই দুটি ক্ষেত্রে অসাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমতার প্রতিষ্ঠা, যে দুটি প্রতিষ্ঠার পর নিশ্চিত হবে মানবতার জয়, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কিন্তু মোক্ষম কথাটি হলো, ত্রাণ প্রক্রিয়াও তিনি আসলে আমাদের পথ প্রদর্শক। সেজন্যই বাংলাদেশের নজরুল, নজরুলের বাংলাদেশ হলো মুদ্রার এপিঠ এবং ওই পিঠ। আপনি যেটা বলেছেন, জাতির আশাকাঙ্ক্ষাকে ধারণ করা, তার স্বপ্ন, তার চেতনাকে নির্মাণ করে দেওয়া, এই কারণে কাজী নজরুল ইসলাম যথার্থভাবেই বাংলাদেশের জাতীয় কবি। আমি স্যার একটু আমাদের একজন দর্শক, সম্ভবত ইউনুস গাজী, আপনার কাছে একটা প্রশ্ন করেছেন। আমরা বিভিন্ন বইতে একটা তথ্য বিভ্রান্তি পাই, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছিলেন 1976 সালের 27 আগস্ট না 29 আগস্ট। এই বিষয়ে স্যার কি আপনি কিছু বলবেন?
অথবা যদি 29 আগস্ট হয়ে থাকে, আমরা আজকে 27 আগস্ট কেন? না, এটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজকে সে ঠিক আছে, কারণ 1976 সালের 29শে আগস্ট ছিল 12ই ভাদ্র। ভাদ্র মাস আজকে হচ্ছে 12ই ভাদ্র, কিন্তু আজকে ইংরেজি খ্রিস্টীয় সালের 27 আগস্ট। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা মাসের হিসাব হয় চান্দ্র মাসের হিসাবে, আর খ্রিস্টাব্দ হিসাব হয় সৌর মাসের হিসেবে। কাজেই চান্দ্র মাসের হিসাব কিন্তু মিলবে না সৌরবর্ষের সঙ্গে, এটা পরিবর্তনশীল। কাজেই আজ থেকে 45 বছর আগে 12ই ভাদ্র যে দিনটি বাংলা সন ছিল, তখন সেটি খ্রিস্টীয় মতে তখন সেদিন 29শে আগস্ট ছিল। কিন্তু আমাদেরকে ধরতে হবে 12ই ভাদ্র। 12ই ভাদ্র কখনো 27 আগস্ট হতে পারে, 28 আগস্ট হতে পারে, কিংবা 29 আগস্ট হতে পারে। সেই জন্য একটা বিভ্রান্তির সৃষ্টি হয় যে 29শে আগস্টের 76 সালের 29শে আগস্ট কবির মৃত্যু হয়েছে, আজকে আমরা 27শে আগস্ট কেন পালন করছি। আমাদেরকে খেয়াল রাখতে হবে বাংলা সনটা 12ই ভাদ্র। তো বাংলা সনের সঙ্গে ইংরেজি সনের একটা সময়গত তারতম্য থেকে যাচ্ছে, যে কারণে এই বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে। কিন্তু স্যার আমরা যখন ইংরেজিতে বলবো তাহলে 29শে আগস্টই বলবো, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের বাংলা ভাষার জাতীয় কবি, সুতরাং বাংলা ভাষায় বাংলা তারিখ অনুযায়ী আমরা জাতীয় কবি বা আমাদের বিশ্বকবির জন্মদিন বা মৃত্যুদিন পালন করি। না, আমি যে কথাটি বলছি যে নজরুল কাজে আমরা যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই সমস্যাটি হয়। রবীন্দ্রনাথ 22শে শ্রাবণ তার মৃত্যুবার্ষিকী। 22শে শ্রাবণ কখনো 6 আগস্ট হয়, কখনো 7 আগস্ট হয়। হ্যাঁ, যে কারণে ইংরেজি সনটা কিন্তু তারিখটা একদিন এদিক ওদিক হতে পারে, কিন্তু বাংলা সনটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই বিভ্রান্তিটা ছড়াবে না। যে 12ই ভাদ্র, মানে আমাদের 12ই ভাদ্রকে বেস করে যে তারিখে হয় সেই তারিখে আমরা নজরুলের মৃত্যুবার্ষিকী কারণ খ্রিস্টীয় সন এবং চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষ, চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষ দুটো পৃথক। এটার সময়কালটা গণনার হিসাবটা ভিন্ন। ধন্যবাদ, সময়গত একটা তারতম্য আছে। ধন্যবাদ স্যার। আমি স্যার আপনার কাছে আবার আসছি, অনেক ধন্যবাদ। আমি একটু ধীমান নন্দীর কাছে যেতে চাই। ধীমান নন্দী উচ্চাঙ্গ সঙ্গীতের একজন শিল্পী, উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের একজন শিল্পী। ধীমানকে শুভেচ্ছা। ধীমান আমাদের এর আগেও একটা প্রোগ্রামে ছিলেন। ধীমান কি আমাকে শুনতে পাচ্ছেন? ধীমান একটু আনমিউট করতে হবে। ধীমান আনমিউট করতে হবে। ধীমান একটু মিউট করা আছে, আনমিউট করতে হবে। এখন ঠিক আছে? হ্যাঁ ধীমান, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ ধীমান, আমাদেরকে নজরুল সঙ্গীতের প্রথমে কোন গানটি শোনাবে? সবাইকে শুভ নমস্কার, আদাব। আসলে আমি নজরুল সঙ্গীত ভালোবাসি, কবিকে ভালোবাসি, সেই হিসেবে গাওয়া। আমি কোনো প্রতিষ্ঠিত নজরুল সঙ্গীত শিল্পী নই। আজকে শ্রদ্ধেয় স্যার আছেন, অনেক কথা শুনলাম, অনেক তথ্যবহুল আলোচনা হলো। আসলে কবিকে আমি অনেক ভালোবাসি, সেই হিসেবে কিছু আমার পছন্দের কিছু গান করবার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আমি চেষ্টা করব গাওয়ার জন্য। তো আমি আসলে প্রথমে একটা বহুশ্রুত গান গাইবো, মানে অনেকে শুনেছেন, তো শুরু করছি। মনে পড়ে আজ সে কোন জনম বিদায় হ্যালো, ভাসালে ভেলা, মনে পড়ে আজ সে কোন জনম বিদায় সন্ধ্যাবেলা। আমি দাঁড়াই রহিলাম
ভাসালে ভেলা মনে পড়ে আজ বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার আমারে রাখিবে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার আমারে রাখিবে মনে ফিরিয়া আসিবে ফিরিবে আবার ফিরিয়া আসিবে ফিরিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজ সে কোন ধরুন বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিল এপারে ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ গানের পাপিয়া দূরে গহন কানুনে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে মোর গানের পাপিয়া দূরে গহন কানুনে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায় বিধে অবহেলা মনে পড়ে আজ সে কোন তরুণ বিদায় শোনাবে না আমি দাঁড়াই ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ। ধন্যবাদ দিমান, খুবই সুন্দর একটা সিলেকশন, ভালো সিলেকশন। তোমার একটু মাইক্রোফোনটা মনে হয় যখন গান করবে মাইক্রোফোনটা বোধ আর একটু মুখের কাছে রাখলে মনে হয় ভালো হয়। আমি একটু স্যারের সাথে কথা বলছি, আবার তোমার কাছে আসছি, তুমি একটু টেকনিক্যাল দিকটা একটু ঠিক করে নাও, আর একটু আনমিউট করে, এখন একটু আনমিউট করে। স্যার। জি বলছি। আমাদের ডক্টর আহমেদ শরীফ স্যার একটা লেখা লিখেছিলেন একালে নজরুল। সেখানে তিনি বলেছিলেন, নজরুলের প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি, কখনো ফুরিয়ে যাবে না। এই কথাটি কেন বলেছিলেন? নজরুল মৃত্যুর ৪৫ বছর পরেও কেন আমাদের কাছে প্রাসঙ্গিক, কেন নিত্য নতুন আমরা প্রতিদিনের জীবন অতিবাহিত করার ক্ষেত্রে নজরুলের মানুষ কবিতা থেকে
উদ্ধৃতি দিই, গাহির সাম্যের গান থেকে বলি, বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিই, প্রতিনিয়ত তার লেখা থেকে আমরা উদ্ধৃতি দিয়ে যাচ্ছি। নজরুল কতটুকু প্রাসঙ্গিক বা ডক্টর আমির শরীফের এই মূল্যায়নের তাৎপর্যটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। প্রফেসর আহমদ শরীফ বাংলাদেশের একজন বিদগ্ধ পণ্ডিত, গবেষক ছিলেন। তিনি 80-র দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল অধ্যাপক হিসেবে কিছুদিন যুক্ত ছিলেন, এবং তখন তিনি বেশ কয়েকটি লেখা এবং বক্তৃতা দিয়েছিলেন। সেগুলোরই একটি সংকলন পরবর্তীকালে এ কালের নজরুল নাম দিয়ে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। সেখানে নজরুলকে নিয়ে তিনি তার নিজস্ব ভঙ্গিতে নজরুলকে মূল্যায়ন করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা সাহিত্যে 3 জন কবি বা সাহিত্যিকের উপর সবচেয়ে বেশি গ্রন্থ লেখা হয়েছে। 3 জন হচ্ছেন রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দ দাশ। সংখ্যার দিক থেকে সম্ভবত সবচেয়ে বেশি গ্রন্থ রচিত হয়েছে নজরুলকে নিয়ে, এবং আহমদ শরীফের এই মূল্যায়ন আমার কাছে যথার্থই মনে হয়। নজরুল আমাদের এখনো সমানভাবে প্রাসঙ্গিক যখন তিনি তার সাহিত্যকর্ম লিখেছেন এবং তিনি তার জনপ্রিয়তায় তুঙ্গে ছিলেন। সাধারণত কবি সাহিত্যিকদের মধ্যে আপনি দুটো ধরন দেখতে পারবেন। একটি হচ্ছে যে খুবই জনপ্রিয়, লোকপ্রিয়, কিন্তু স্থায়িত্বের দিক থেকে হয়তো ততটা মানে শিল্প সিদ্ধির ক্ষেত্রে হয়তো ততটা হয়তো তারা সিদ্ধি অর্জন করতে পারেন। কিন্তু নজরুলের ক্ষেত্রে একটি ব্যতিক্রম। নজরুল ছিলেন বিস্ময়কর প্রতিভা। তিনি একাধারে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন, আবার তিনি স্থায়িত্ব লাভ করেছেন। যে কোনো মহৎ প্রতিভা তার লক্ষণ কিন্তু তাই। তার লেখার মধ্যে, তার কবিতায়, তার সাহিত্যে একদিকে চিরকালের একটা বাণী থাকে, আরেকদিকে সমকালীনতাকে তিনি ধারণ করেন। নজরুল কিন্তু তাই করেছিলেন। নজরুলের যে জন্ম, নজরুলের যে বেড়ে ওঠা এবং নজরুলের যে সাহিত্য চর্চার যে সময়কালটা, সেটি কিরকম একটা সময় আপনি দেখেন, একটা বিক্ষুব্ধ সময়। তিনি সেই 17 সালে যুদ্ধে গেলেন, প্রথম বিশ্বযুদ্ধে। স্কুল থেকে ক্লাস 10-এ উঠেছেন, প্রি টেস্ট পরীক্ষা দিবেন, এই সময় তিনি যুদ্ধে চলে গেলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিলেন। তিনি করাচিতে গিয়েছিলেন, সেখানে প্রায় 2.5 বছরের মতো তার সৈনিক জীবন ছিল। কিন্তু নজরুলের যে স্বভাব, যে বৈশিষ্ট্য, তিনি কিন্তু বোহেমিয়ান ছিলেন, তিনি অস্থির ছিলেন, চঞ্চল ছিলেন। আমরা তার একাধিকবার আমরা জানি যে বিচিত্র কর্মের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। শৈশব কাল থেকেই তিনি নানা রকমের দারিদ্র্যের কারণে নানা ধরনের পেশার সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছেন। একাধিকবার স্কুল বদল হয়েছে, সবই কিন্তু দারিদ্র্যের কারণেই হয়েছে। এবং শেষ পর্যন্ত যখন তিনি যুদ্ধে গেলেন, তার মধ্যে একটি সুস্থির এবং একটা শৃঙ্খল একটা জীবন সেখানে তিনি যাপন করেছিলেন। সেখানেই কিন্তু তার প্রকৃত সাহিত্য সাধনার সূত্রপাত ঘটেছিল, আমরা বলতে পারি, যে করাচির যে সৈনিক জীবনে। এবং সেইখান থেকে তিনি কিন্তু কলকাতাতে তিনি তার নানা রকমের সাহিত্যের যে লেখালেখিগুলো, সেগুলো তিনি পাঠাতেন বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা সওগাতে, এবং প্রথম দিকে কিন্তু তিনি তার গল্পগুলোই কিন্তু ছাপাতেন। আমরা জানি যে নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, সেটি কিন্তু কবিতা না। পরে অবশ্য কবিতা মুক্তি নামে একটি কবিতা তিনি ছাপিয়েছিলেন, এবং প্রথম দিকে বেশ কয়েকটি গল্পই কিন্তু লিখেছিলেন, এবং পরবর্তীতে তিনি কবিতা রচনা করেছেন। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে নজরুলের সাহিত্যের মধ্যে একাধারে সমকালীনতা যেরকম প্রকাশিত হয়েছে, ঠিক একই সঙ্গে চিরকালীন প্রসঙ্গ এসছে। নজরুল কিন্তু বিশ্বযুদ্ধে যখন যান, প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন, তখন তার মধ্যে কিন্তু আন্তর্জাতিকতা প্রকাশিত হয়েছে। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় যে একদিকে আমরা দেখছি যে জার্মানি এবং তুরস্ক ছিল, আরেকদিকে ফ্রান্স, ইটালি, ব্রিটেন ছিল। নজরুল কিন্তু এই মিত্র শক্তির হয়ে তিনি যুদ্ধে গিয়েছিলেন, এবং সেই সময় সারা পৃথিবীব্যাপী আপনি দেখবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। জার্মানি এবং তুরস্ক যখন যুদ্ধে পরাজয় ঘটলো,
এই মিত্র শক্তিগুলো, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো সমস্ত তুরস্ককে খণ্ড বিখণ্ড করে তারা দখল করে নিল। তারপরে আপনি আফ্রিকার দেশগুলো, বিশেষ করে মুসলিম দেশগুলো তারা উপনিবেশে পরিণত হলো। এগুলো কিন্তু নজরুলকে খুব ব্যথিত করেছে, এগুলো তিনি পর্যবেক্ষণ করছিলেন। আরেকদিকে দেখেন যে রুশ বিপ্লব হচ্ছে 17 সালের অক্টোবরে, নজরুল যখন যুদ্ধে যাচ্ছেন তার সম্ভবত 1 মাস বা 2 মাস আগে রুশ বিপ্লবের খবর কিন্তু নজরুলের কানে এসে পৌঁছেছে, এবং নজরুল রুশ বিপ্লবের এই খবরে তিনি কিন্তু উল্লসিত হয়েছেন। করাচির জীবনেই তিনি এটা দেখেছেন যে বলশেভিক বিপ্লব এবং এই যে রাশিয়াতে যে জারতন্ত্র, সেই জারতন্ত্রের বিরুদ্ধে যে শ্রমিক শ্রেণীর যে বিজয় লাভ, এটি নজরুলকে আনন্দিত করেছে। অর্থাৎ শোষণ থেকে যে মুক্ত হচ্ছে সেটি, অর্থাৎ এই যে শোষণের বঞ্চনার বিরুদ্ধে নজরুলের যে উচ্চারিত বাণীগুলো, অথবা আমরা বলতে পারি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার যে অবস্থান, অথবা বলতে পারি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে লেখনী, এই সবই এখন পর্যন্ত এই একবিংশ শতাব্দীতেও সমানভাবে প্রাসঙ্গিক। আপনি এখনো দেখছেন যে এই যে আমরা আফগানিস্তানের প্রসঙ্গ যদি আমরা দেখি, আফগানিস্তানের দীর্ঘকাল একটি সাম্রাজ্যবাদী শক্তি সেখানে গেড়ে বসেছিল। তার আগে আরেকটি সাম্রাজ্যবাদী শক্তি সোভিয়েত ইউনিয়ন ছিল। হ্যাঁ, আপনি জানেন যে এক সময় আফগানিস্তানে সেই 20-এর দশকে যখন তৃতীয় আফগান যুদ্ধের পরে 19 সালের পরে আফগানিস্তান যখন স্বাধীনতা লাভ করলো, তখনকার যে শাসক আমানুল্লাহ, তিনি কিন্তু আফগানিস্তানে একটি মুক্ত এবং স্বাধীন পরিবেশ, একটি ধর্মনিরপেক্ষ একটি চরিত্র সেখানে তৈরি করতে চেয়েছিলেন, একটি দেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু তিনি সফল হননি। চেষ্টা করেছিলেন এবং সেটিকে সাধুবাদ জানিয়েছিলেন নজরুল। আমানুল্লাহ নামে তার একটা কবিতাও আছে। হ্যাঁ, এবং একটা সময় পরাধীন ভারত থেকে বহু মুসলমান হিজরত করেছিল আফগানিস্তানে। সেই সেই প্রসঙ্গগুলো নজরুলের সাহিত্যে আছে, যে মুহাজির হত্যা হয়েছিল সেগুলো। অর্থাৎ নজরুল যে কথাগুলো বলেছেন তার সাহিত্যে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, হিন্দু মুসলমানের যে সম্প্রীতি, এই সবগুলোই কি এখনো একবিংশ শতাব্দীতে প্রাসঙ্গিক না? এখনো আমরা দেখছি যে ধর্মীয় ভেদ বুদ্ধি প্রবল, এখনো আমরা দেখছি যে সারা বিশ্বেই আজকে মধ্যপ্রাচ্যে দেখেন, মধ্যপ্রাচ্যের সাম্রাজ্যবাদীদের যে 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 বিস্তার, সব জায়গায় কিন্তু আজকে নজরুলের যে সেই 20-এর দশকের লড়াই, সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 20-এর দশকে বহু খ্যাতনামা সাহিত্যিক, বহু দার্শনিক তারা কিন্তু পথ নির্দেশ করেছেন, কিন্তু একবিংশ শতাব্দীতে আমরা সেই ধরনের মহৎ প্রতিভা বা মহৎ সাহিত্যিককে দেখতে পাই না, যার ফলে নজরুলের সাহিত্যে, রবীন্দ্রনাথের সাহিত্যে আমাদেরকে বারবারই ফিরে যেতে হচ্ছে, এবং তার সাহিত্য কিন্তু, তার লেখনী কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক হচ্ছে। যে কারণে আমি মনে করি যে ডক্টর আহমদ শরীফের এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নজরুল সবসময়ই প্রাসঙ্গিক এবং থাকবেন তিনি। ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে নজরুলের বর্তমানেও কেন তিনি সমানভাবে প্রাসঙ্গিক সে বিষয়ে শুনলাম। আমি একটু ধীমান নন্দীকে বলবো, এখন ধীমান নন্দী যদি একটা গান শোনাতে আমাদের। আমি এখন একটা কাজী নজরুলের বিরহ পর্বে একটা গান করব। ভাই আমাকে কি শোনা যাচ্ছে এখন? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। চাঁদের মতো নীরবে এসে প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয়
নিশীথ রাতে ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে এসো প্রিয় নিশীথ রাতে। তব তরে বাহির দুয়ার মম, ভুলিবে না এ জনমে প্রিয়তম। তব তরে বাহির দুয়ার মম, ভুলিবে না এ জনমে প্রিয়তম। মনের দুয়ার খুলি গোপনে এসো, মনের দুয়ার খুলি গোপনে এসো, বিজড়িত রহিত স্মৃতির সাথে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, এসো প্রিয় নিশীথ রাতে। কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে, রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া দেখো ভুবনে। কুসুম সুরভি হয়ে এসো নিশি পবনে, রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া দেখো ভুবনে। আখি জল হয়ে আখিতে আসিও, আখি জল হয়ে আখিতে আসিও, বেনুকার সুর হয়ে শ্রাবণে ভাসিও, বিরহ হয়ে এসো হে চির বিরহে, বিরহ হয়ে এসো হে চির বিরহে। আমার অন্তর বেদনাতে চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, ঘুম হয়ে পরশ দিও, ঘুম হয়ে পরশ দিও, হে প্রিয় নয়ন পাতে এসো প্রিয় নিশীথ রাতে, এসো প্রিয় নিশীথ রাতে, এসো প্রিয় নিশীথ রাতে। ধন্যবাদ, তোমার এবারের গানের সিলেকশনটা খুব চমৎকার। আমি একটু আমাদের ডক্টর আনোয়ার সাহেব স্যারের সময় একটু স্বল্পতা আছে, আমি স্যারের কাছ থেকে কয়েকটা বিষয় শুনে নিই, আমরা আবার দিমানন্দের গানে যাচ্ছি। আমি একটু স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার 1921 সালে, দিমান তোমাকে একটু মিউট করতে হবে ভাই, দিমান, হ্যাঁ, 1921 সালে বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের 22 বছর বয়সে। এখন বর্তমানে বাংলাদেশের 50 বছর সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে এবং বাংলা কবিতা বিদ্রোহী কবিতার শতবার্ষিকী পালন করা হচ্ছে।
বাংলা সাহিত্যের যে অগ্রযাত্রা আমরা জানি খ্রিস্টীয় সপ্তম বা দশম শতক, আমরা যেটাই বলি বিতর্ক বাদ দিলে, তার মানে হাজার বছরের বাংলা সাহিত্যে যে কর্মকাণ্ড, সেখানে এরকম ঘটনা আর আছে কিনা যেটা একটি কবিতা যেটা 100তম বার্ষিকী পালন করা হচ্ছে গোটা করে দেশে বিদেশে, বা বিদ্রোহী কবিতার এই শতবার্ষিকী পালনের তাৎপর্যটা কি? ডক্টর আনোয়ার সাইদ স্যার। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে বিদ্রোহী কবিতাটি রচিত হয়েছিল 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে। নজরুলের একান্ত সুহৃদ অভিভাবক বন্ধু যাই বলি না, অধ্যাপক কমরেড মোজাফফর আহমদ তার নজরুল স্মৃতি কথায় কিন্তু এটি লিখেছেন যে নজরুল কুমিল্লা থেকে ফিরে 21 সালের ডিসেম্বরের শেষ দিকে তিনি এই কবিতাটি তার তালতলা লেনের বাড়িতে, তখন সেই বাড়িতে মোজাফফর আহমদ এবং নজরুল একসঙ্গেই বসবাস করতেন, সেখানে রচনা করেছিলেন। তাহলে সেই দিক থেকে দেখলে আগামী এই ডিসেম্বরে এই কবিতা রচনার শতবর্ষ পূর্তি হবে। এবং কবিতাটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল 22 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায়, পরে অবশ্য একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যাই হোক, এই বছরই আর কি বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি হবে। এটি একটি অসাধারণ ঘটনা এই জন্য যে বাংলা সাহিত্যে নজরুলের যে প্রাত্যিক যে পরিচয়, সেটি কিন্তু এই বিদ্রোহী কবিতা দিয়ে, অর্থাৎ নজরুলকে যে আমরা বিদ্রোহী বলি, তার যে দ্রোহ চেতনা, তার সমস্ত দ্রোহের, তার বিদ্রোহের সার বস্তু কিন্তু এই কবিতার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। এবং এই বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছিল, কারণ রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাবের মধ্যে রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে একটি নতুন সুর, নতুন স্বর খোঁজার যে চিন্তা, মানে সেটি অসাধারণ যে নজরুল সেই দুঃসাহস করেছিলেন বাংলা সাহিত্যে একটা দৃঢ়, একটা কি বলা যায়, যে একটা বলিষ্ঠ সুর বা বলিষ্ঠ চেতনা নির্মাণ করলেন তিনি বিদ্রোহী কবিতার ভেতর দিয়ে। কাজেই বিদ্রোহী হচ্ছে রবীন্দ্রনাথের, নজরুলের কবিতার মূল সুর। কিন্তু রবীন্দ্রনাথকে যেমন আমরা বলি যে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা দিয়ে তার যে একটা জাগরণ ঘটেছিল, নজরুলের বিদ্রোহী সত্তাও পূর্ণ প্রকাশিত হয়েছিল তার এই বিদ্রোহ কবিতার মধ্য দিয়ে। কাজে এই বিদ্রোহী কবিতার তাৎপর্য যদি আমরা দেখি যে সেই বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে, এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এবং কাজেই সেই ঐতিহাসিক ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য নানা ধরনের গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে সমস্ত নজরুল প্রেমিক যারা আছে, গবেষক আছে, বোদ্ধা আছে, তারা এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য নানা ধরনের অনুষ্ঠানাদির আয়োজন করেছেন। কাজে এটি একটি নিশ্চয়ই আমাদের জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং আমরাও এই বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ডিসেম্বরে আমরা একটি সেমিনার আয়োজনের চিন্তা ভাবনা করছি নজরুল গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে। আমরা হয়তো সেটি করতে সক্ষম হব। তাছাড়াও দেশে বিদেশে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে। আমার জানা মতে পশ্চিমবঙ্গের নজরুল বিশ্ববিদ্যালয়, যেটি চুরুলিয়াতে প্রতিষ্ঠিত, সেখানে নজরুল ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ আছে। সেখানে তারা নজরুলের শত কবিতা নিয়ে ভারতীয় বিভিন্ন ভাষায় সেটি অনুবাদ করার চেষ্টা করছে। এবং নজরুলের বিদ্রোহীর নানামুখী বিশ্লেষণ হচ্ছে। নজরুল শুধু বিদ্রোহ করেছেন তাই না, নজরুল কি করেছেন তিনি তো নিজেই বলছেন যে আমার সমস্ত বিদ্রোহ সেই দিন থেমে যাবে যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। তিনি আবার আরেকদিকে বলছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ নজরুল কিন্তু বিদ্রোহী সত্তার মধ্যেই তার প্রেমিক সত্তারও উদ্ভাস আমরা লক্ষ্য করি। কাজেই নজরুল এক জায়গায় বলেছেন যে খামাখা বিদ্রোহ বিদ্রোহ করে লোকের মনে আমার সম্পর্কে একটা ভয় ধরিয়ে দিয়েছে, সেটি কিন্তু না। কিন্তু আমরা কিন্তু খুব লক্ষ্য করব যে নজরুলের মধ্যে প্রেমিক সত্তারও একটা প্রবল প্রকাশ আমরা দেখব। তিনি প্রেমিকও ছিলেন, তিনি নানা সময়ে, সে নারী প্রেম হোক, প্রকৃতি প্রেম হোক, যাই হোক, কিন্তু তার মধ্যে এই প্রেমিক সত্তার প্রকাশও সমভাবে প্রকাশিত হয়েছে। কাজেই নজরুলের যে একটি দ্বৈত সত্তা ছিল, একদিকে তিনি বিদ্রোহ করেছেন সমাজের অন্যায়, অবিচার,
অসাম্য শোষণের বিরুদ্ধে, আরেকদিকে তিনি কিন্তু তার সেই প্রেমিক সত্তারও উদ্বোধন ঘটিয়েছেন। নজরুলের প্রণয়ী এর সন্ধান পেয়েছিলেন তিনি পূর্ব বাংলায়, আমরা নার্গিসের সাথে তার সম্পর্কের কথা জানি। তার স্ত্রী আশালতা সেন বা প্রমীলা নজরুল সেই কুমিল্লা থেকেই তিনি খুঁজে পেয়েছিলেন। সবকিছু মিলেই নজরুলের একটি সামগ্রিক চরিত্র আমাদের সামনে ভেসে ওঠে, সেটি হচ্ছে আসল নজরুল। অর্থাৎ একাধারে নজরুল বিদ্রোহী, একাধারে নজরুল প্রেমিক, সাম্যের কবি, সবকিছু মিলেই নজরুল। নজরুলকে খণ্ডিত ভাবে উপস্থাপন করার কোনো সুযোগ আসলে নেই। ধন্যবাদ। আমাদের একজন জানতে চেয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শামীম নূর আপনার কাছে জানতে চেয়েছেন, এটা আমরা 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের নজরুলের কবিতা গান কিভাবে প্রেরণা জুগিয়েছিল সেটা শুরুতে আপনি আলোকপাত করেছিলেন। উনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন, সেটা হচ্ছে নজরুলের বিদ্রোহী কবিতা বিদেশি ভাষায় অনুবাদের, অথবা এটাকে আমি যদি এভাবে বলি, নজরুলের সাহিত্যকর্ম বিদেশি ভাষা ইংরেজি বা অন্যান্য ভাষায় কেমন অনুবাদ হয়ে আছে স্যার, ওভারঅল কেমন অনুবাদ হয়ে আছে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন। এই জায়গাটিতে আমরা মনে হয় যে কিছুটা পিছিয়ে আছি, কারণ একটা জিনিস বুঝতে হবে যে রবীন্দ্রনাথের মতো নজরুলের সেই সৌভাগ্য হয়নি যে নজরুলের কবিতা বিদেশি ভাষায় অনুবাদের ক্ষেত্রে একটি কি বলা যায় যে একটি সীমাবদ্ধতা আছে। সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজেই তার সাহিত্যের বিষয়গুলোকে তিনি নিজে অনুবাদ করেছেন। আমরা জানি যে গীতাঞ্জলি তিনি অনুবাদ করেছেন তার নিজের অনুবাদে, যেটি সং অফারিং নামে যেটি পরে সেটি প্রকাশিত হয়েছিল, এবং ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস সেটি সম্পাদনা করেছিলেন। নজরুল কিন্তু তার কবিতাগুলো সেইভাবে বা তার সাহিত্য কীর্তিগুলো অনুবাদ করে যেতে পারেননি, কিংবা পরবর্তীকালে নজরুলের সেই সমস্ত লিখিত সাহিত্যগুলো অনুবাদের ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক এক ধরনের দুর্বলতা আছে, এবং সেই জায়গায় নজরুলের অনুবাদ আরো বেশি করে হওয়া উচিত। ব্যক্তি পর্যায়ে হয়তো হচ্ছে, কিন্তু সেটি কিন্তু যথেষ্ট না। যেমন বিদ্রোহীর নানা ভাষায় অনুদিত হয়েছে, নেপালিতে হয়েছে, ইংরেজিতে তো হয়েছেই, ভারতের অন্যান্য ভাষাতেও হয়েছে। তারপরে অতি সম্প্রতি একজন স্প্যানিশ লেখিকা নজরুলের বেশ কিছু সাহিত্য কীর্তি তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি স্প্যানিশ ভাষায় অনুবাদ করেছেন, অথচ স্প্যানিশ ভাষায় কিন্তু রবীন্দ্রনাথের অনুবাদ অনেক আগেই হয়ে গেছে। তারপরে আরো অনেক কিছু হয়ে মানে তার সাহিত্যের অনুবাদের সুযোগ আছে, কিন্তু এগুলো সব ব্যক্তি পর্যায়ে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে নজরুল অনুবাদের ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক যুক্ততার একটা বিষয় আছে। প্রাতিষ্ঠানিকভাবে নজরুলকে ব্যাপকভাবে অনুবাদ করা উচিত, যাতে বহির্বিশ্বে নজরুলের প্রচার এবং নজরুল সাহিত্যের মূল্য বা গুরুত্ব অনুধাবনের একটা সুযোগ তৈরি হয়। স্যার, এক্ষেত্রে আপনি যে কেন্দ্রের পরিচালক, নজরুল গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো রিসেন্ট কোনো উদ্যোগ আছে কিনা এই বিষয়টি নিয়ে? আর নজরুল গবেষণা কেন্দ্রটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1989 সালে, এবং এটির মূল উদ্দেশ্য ছিল যে নজরুল চর্চা, নজরুলের সাহিত্য চর্চার প্রচার, নজরুল জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন এবং নজরুল সম্পর্কিত গবেষণার জন্য। কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে, কারণ সেখানে অর্থ সংস্থানের একটা ব্যাপার আছে, যেগুলো হয়তো পরবর্তী পর্যায়ে সেগুলো সেইভাবে যোগান দেওয়া সম্ভব হয়নি। তবুও সীমিত বাজেট এবং সীমিত সামর্থ্যের মধ্যেও গবেষণা কেন্দ্রগুলো কিছু কাজ করে যাচ্ছে। আমরা নজরুলের জন্ম শতবর্ষ পালন করেছি, আমরা সেগুলো বই আকারে প্রকাশ করেছি, সেখানে যারা বক্তৃতা দিয়ে গেছেন। আমরা প্রতি বছর সেমিনার করে থাকি, সেগুলো প্রবন্ধগুলো আমরা প্রকাশের উদ্যোগ গ্রহণ করি। এবছর আমরা বঙ্গবন্ধু নজরুল বিষয়ক একটি সেমিনারের আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু মহামারীর কারণে সেটি এখনো করা সম্ভব হয়নি। আশা করি আমরা এই অক্টোবরের মধ্যে আমরা সেটি সম্পন্ন করতে পারবো, এবং এইভাবেই আমরা নজরুলের সাহিত্যের প্রচার বা প্রসারের ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। স্যার, একটা প্রশ্ন আমরা প্রায় দেখি, উইকিপিডিয়া বা বিভিন্ন তথ্যে কিন্তু আমরা পাই না, সেখানে আমরা নজরুলের স্ত্রী হিসেবে প্রমীলা দেবী বা আপনি আশালতা দেবীর নাম শুনতে পাই। নার্গিস কুমিল্লার,
তার সাথে কি নজরুলের বিয়ে হয়েছিল আনুষ্ঠানিকভাবে নাকি হয়নি? এটি 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 বহু নজরুলের জীবনীকার যারা আছেন এবং যারা জীবনী লিখেছেন প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। 3টি প্রামাণ্য জীবনী গ্রন্থ এখন পর্যন্ত আমরা যেগুলো দেখি, যেমন অরুণ কুমার বসুর নজরুল জীবনী বা রফিকুল ইসলামের নজরুল জীবনী, কিংবা অতি সম্প্রতি গোলাম মুর্শিদের যে নজরুল জীবনী বিদ্রোহী রণক্লান্ত, 3টিতেই কিন্তু বলা হয়েছে যে নার্গিসের সঙ্গে নজরুলের বিয়ের সমস্ত কিছু পাকা হয়ে গিয়েছিল এবং বিবাহ বাসরে একটা অসম্মানজনক শর্ত জুড়ে দেওয়ার কারণে, অর্থাৎ নজরুলকে ঘর জামাই থাকতে হবে এই শর্তে তাকে দেওয়ার ফলে তিনি বিয়ের আসর থেকেই উঠে এসেছিলেন। এবং এটি নজরুল সম্পর্কে যতগুলো স্মৃতি কথা লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে স্মৃতি কথাটি কমরেড মুজাফফর আহমেদ লিখেছেন সেখানে বিস্তারিত আছে। এবং সেখানে নজরুলের মতো একজন অ্যাডভেঞ্চার প্রিয়, একজন মানে অস্থির চিত্তের একজন মানুষ, যিনি এক জায়গায় স্থির থাকেন না, যিনি সেই ধরনের মানুষের স্বাধীন চেতা, সেই ধরনের মানুষের পক্ষে ঘর জামাই হওয়ার শর্ত দিয়ে, অপমানজনক একটি শর্ত জুড়ে দিয়ে বিয়ে করার যে একটা ব্যাপার, সেটি নজরুল মেনে নেওয়া তার সম্ভব হয়নি। এবং তিনি বিয়ের আসর থেকেই তিনি যে উঠে এসেছিলেন, সেই তেসরা আষাঢ় যে বিয়ের রাতের বেলায় তিনি সেই ইয়ের থেকে, ওই কি বলে, ওই জায়গা থেকে এসে কুমিল্লা না, সেটি কুমিল্লাতে তো তিনি চলে আসেন, অর্থাৎ ওই দৌলতপুর থেকে তিনি 11 মাইল রাস্তা হেঁটে তিনি চলে এসেছিলেন। এবং নজরুল কিন্তু সেখানে সেই কেউ কেউ বলেছেন যে কাবিন হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলোর কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারে। তবে নজরুল কিন্তু নার্গিসকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিলেন, এটি কিন্তু ঠিক। তার একাধিক লেখায় সেগুলো দেখা গেছে। পরবর্তীকালে নজরুলের সঙ্গে যোগাযোগও স্থাপিত হয়েছিল নার্গিসের, কিন্তু তিনি কিন্তু তার সাহিত্যে সেগুলো তুলে ধরেছেন। বিশেষ করে যে গানটার কথা বলা হয় যে যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই তারে কেন রাখো বারে বার, 15 বছর পরে নার্গিসের এক চিঠির প্রত্যুত্তরে তিনি এই গানটি লিখেছিলেন। আমি খুবই দুঃখিত যে আজকে আমার আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, আমরা যদি একটু আমাকে যদি একটু সংক্ষেপ করতেন। স্যার আপনাকে শেষ করে দিচ্ছি স্যার। বিশ্বজিৎ চৌধুরী যে নার্গিস নামে যে বইটি লিখেছেন সম্প্রতি 3-4 বছর আগে, সেই বইতে উনি সেখানে আবার নজরুলকে একজন পলায়ন পর হিসেবেও দেখাতে চেয়েছেন। বিশেষ করে আপনি যেটা বললেন অসম্মানজনক শর্তের কারণে চলে আসছেন, সেখানেও তার একটা স্বাধীন চেতা বা বোহেমিয়ান চরিত্রে প্রকাশ পায়। এটা কি স্যার একই সাথে ব্যক্তি নজরুলের দুর্বলতাও প্রকাশ পায়? সে হচ্ছে একজনকে দায়িত্ব নেবে বলে সেখান থেকে উনি এক ধরনের পালিয়ে বেঁচেছিলেন, এটা কি বলার সুযোগ আছে? সেটি না, নজরুল সত্যিকার অর্থেই নার্গিসকে ভালোবেসেছিলেন এবং তিনি তার বন্ধু পবিত্র গঙ্গোপাধ্যায়কে চিঠি লিখেছেন যে এক অচেনা পল্লী বালিকার কাছে আমি এতটা মানে অসহায় হয়ে পড়েছি। অর্থাৎ তিনি যে তার দুর্বলতা প্রকাশ করেছেন সেটি কিন্তু তিনি স্বীকার করেছেন। এবং সেই সময় তার একাধিক গান এবং কবিতায় নজরুলের যে অনুরক্ততা নার্গিসের প্রতি সেটি স্পষ্টভাবেই ধরা পড়েছে। এবং কি নজরুল যখন বাকরুদ্ধ হয়ে গেছেন সেই সময়ে আপনি গোলাম মুর্শিদের নজরুল জীবনীতে দেখবেন যে না, সেইখানে কল্যাণী কাজীকে তিনি সম্ভবত 50 সালের বা 51 সালের দিকে অটোগ্রাফ দিচ্ছেন, সেখানে অসংলগ্ন ভাবে কিছু কথা লিখেছেন, সেখানে তিনি নার্গিসের প্রসঙ্গটাও লিখেছেন। বুলবুল তার ছেলে, দ্বিতীয় ছেলে বুলবুল, এবং নার্গিসকে তিনি কিন্তু ভুলতে পারেন। কাজেই আমি বলছি যে নজরুল সত্যিকার অর্থেই ভালোবেসেছিলেন নার্গিসকে, কিন্তু নার্গিস তার মামা আলী আকবর খানের প্ররোচনায় তার সঙ্গে যে প্রেমের অভিনয় করেছিল এবং আলী আকবর খানের যে দুরভিসন্ধিমূলক যে চক্রান্ত, যেটি অর্থাৎ তিনি যেহেতু বই প্রকাশক ছিলেন এবং তিনি চেয়েছিলেন যে নজরুলকে তার নিজের করে রেখে একটা ব্যবসায়িক স্বার্থ হাসিল করবেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত হতে পারে। সে কারণেই আমরা বলছি যে তার এই হৃদয়ের দেওয়া নেওয়া হয়েছিল এটি ঠিক, কিন্তু তার বিয়েটা সুসম্পন্ন হয়নি শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার একটা প্রোগ্রাম আছে 9টায় আমি জানি,
এরপরও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আশা আমাকে করি নক ভবিষ্যতে করছে, আশা করি আমরা জি আরো স্যার আলোচনা করব। আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আমি আবারও আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যারকে বিদায় দিচ্ছি। আমি এখন পরপর দুইটা তিনটা গান শোনার চেষ্টা করব আমাদের শিল্পী ধীমান নন্দীর কাছ থেকে। ধীমান নন্দী প্লিজ। ধন্যবাদ। আমি এখন মিশ্র পাহাড়ি একটা গান, দাদরা তালের একটা গান পরিবেশন করছি, আশা করি ভালো লাগবে। দাঁড়ালে দুয়ারে মন কে তুমি ভিখারিণী, চাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মন কে তুমি ভিখারিণী, চাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মন। মিনতি ভরা আখি কে তুমি সাজের পাখি, মিনতি ভরা আখি কে তুমি সাজের পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মালিনী, মান ভাঙাবো মালিনী, মান ভাঙাবো মালিনী, দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখারিণী, চাহিয়া সজল চোখে বেলা শেষের নাগিনী, বাড়ালে দুয়ারে মন। বুকে তোমার রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি
রাখতে চাও, বুকে ওঠে ব্যথা ঝরে, যত দেখি তত হায় পিপাসায় বারিয়া যায়, পিপাসা বারিয়া যায়। কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি। স্বপন মরু চারিণী, স্বপন মরু চারিণী, স্বপন মরু চারিণী, দাঁড়ালে দুয়ারে মন, কে তুমি ভিখারিণী, চাহিয়া সজল চোখে বেলা শেষের নাগিনী, দাঁড়ালে দুয়ারে মন, দাঁড়ালে দুয়ারে মন, দাঁড়ালে দুয়ারে মন। ধন্যবাদ। অনেক 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 চমৎকার, অনেক চমৎকার একটা গান শুনলাম। তিনটি গানের সিলেকশন অসাধারণ। মানে এরপরে কি গান শোনাবে আমাদের? এরপরে আমি আরেকটা বহুশ্রুত গান গাওয়ার চেষ্টা করছি, বুলবুলি নীরব। সিসাব বুলবুলি নীরব নারগিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শুনে, বুলবুলি নীরব নারগিস বনে, ঝরা বন গোলাপে বিলাপ শুনে, বুলবুলি নীরব নারগিস বনে। সিরাজের নরদে ফাল্গুন মাসে, যেন তার পিয়া সমাধির পাশে। সিরাজের নরদে ফাল্গুন মাসে, যেন তার পিয়া সমাধির কাছে। করুণেরা কবি বসে নিরঞ্জনে, ঝরা বন গোলাপে বিলাপ শুনে, বুলবুলি নীরব নারগিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আসে, জল ভরা মেঘে লয়ে বুকের কাছে। উদাসীন আকাশ স্থির হয়ে আসে, জল ভরা মেঘে লয়ে বুকের কাছে।
সাকির শরাবেরো পিয়ালার পরে সকরুণ বেল ফুল ঝরে সাকির শরাবেরো পিয়ালার পরে সকরুণ বেল ফুল ঝরে চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন আলোকে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি মেরাব নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শুনে বুলবুলি মেরাব বুলবুলি মেরাব বুলবুলি মেরাব নারগিস বনে। ধন্যবাদ। হ্যাঁ দিবান, লাস্ট গান শুনবো। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটা জনপ্রিয় গান গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ এটাই। হ্যাঁ অ্যাপসাপ না সিসাপ। ঠিক আছে। আলগা করো গো খোপার বাঁধন दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई अलगा करो गो खोपार बांधम अलगा करो गो खोपार बांधम दिल वही मेरा बस गई दिल वही मेरा फंस गई विनोद बेनी जरीन फीताए विनोद बेनी जरीन फीताए अंडा इश्क मेरा फंस गई अंडा इश्क मेरा फंस गई अलगा करो गो खोपार बांधूं दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई। তোমার কেশের কন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন बेहोश होकर गिर पर हाथों में बेहोश होकर गिर पर हाथों में बाजू बंद में वापस गई बाजू बंद में बस गई अलगा करो गो खोपार बांधूं दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई। कानेर दुले प्राण রাখিলে রাখিলে বিধিয়া
কানের দুলে প্রাণ রাখিলে বিদিয়া আগ ফিরা দিয়া চোরি কর নিন্দিয়া কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া আগ ফিরা দিয়া চোরি কর নিন্দিয়া দেহের দেউরিতে বেড়াতে আসিয়া দেহের দেউরিতে बेराते आशिया और नहीं वापस गई और नहीं वापस गई आल गो खुबार बांधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई बिनद बैनी जरीन पीताए बिनद बैनी जरीन पीताए अंधा इश्क मेरा फंस गई अंधा इश्क मेरा फंस गई आलगा कौरो खुमार बांधन दिल वही मेरा फंस गई 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 অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিমান সকল কলা কুশলীদের আমার ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে ওয়াহিদুল্লাহ ভাইয়াকে ধন্যবাদ আর যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিমান তোমার সাথে যারা তবলায় ছিলেন নামটা কি জানো উনি অনেক গুণী একজন ব্যক্তি ওনার নাম রুবেল শীল রুবেল সিং রুবেলের জন্য আমাদের শুভেচ্ছা মার্চফারের পক্ষ থেকে দিমানের জন্য শুভেচ্ছা আশা করি ভবিষ্যতেও মার্চফারের বিভিন্ন গানের এপিসোডে তোমার সাথে আবার দেখা হবে তো ভালো থেকো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন গান শুনেছেন নজরুলের উপর আলোচনা শুনেছেন তাদের সবাইকে শুভেচ্ছা যারা শুনেছেন ভালো যারা শুনেননি আজকে বেশ কিছু ভালো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের জাতীয় কবি নজরুলের উপর এবং আমাদের ধীমান নন্দী বরাবরই খুব ভালো গান গায় এবং খুব সিলেক্টিভ 4-5টা গান শুনিয়েছেন আমাদেরকে সেগুলো পরে শুনে নিতে পারবেন আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ